এই প্রশ্নটা অনেকের রাগ হতে পারে, আমার কিছু করার নাই। প্রশ্নটা হচ্ছে এটাই, এই উত্তরটা আমি চাই। প্রশ্নটা আপনাদের করছি যেটাই, ওয়াকফ সংশোধনী আইন করে কেন্দ্রের বিজেপি সরকার বকলমে আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার ঈদগাহ, আপনার কবরস্থান কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আর সেখানে মমতা ব্যানার্জি বলেছিলেন, আমি থাকতে পশ্চিম বাংলায় এই আইনকে লাগু হতে দেব না। কিন্তু মমতা ব্যানার্জি এই কেন্দ্রের বিজেপির আইনকে মেনে নিল। আপনার এলাকার লোকাল বিধায়কের ভূমিকা কি? আপনার মাদ্রাসা বাঁচানোর জন্য, আপনার মসজিদ বাঁচানোর জন্য, আপনার কবরস্থান বাঁচানোর জন্য, আপনার ঈদগাহ বাঁচানোর জন্য কোনো ভূমিকা আছে? তাহলে আপনি ওই জনপ্রতিনিধিকে লাভ কিছু হবে? আমি আপনাদের জানিয়ে যাই, আপনার বিধায়কের উচিত ছিল সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা করা। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে। আপনাদের মাদ্রাসা, আপনাদের মসজিদ, আপনাদের ঈদগাহ এখনো যে যতটুকু সুরক্ষিত আছে অন্য কারোর জন্য নয়। আমাদের মতো গুটি কয়েক মানুষ যারা মামলা করে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে। মাথায় থাকবে তো নাকি? না ভুলে যাবে? আপনাদের বলে রাখি, কেন্দ্র সরকার কেন এই আইনটা করেছে? মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য শুধু নাকি? না, শুধু এক ঢিলে একাধিক পাখি মারছে। শুধু মুসলমানদের সম্পত্তি কাড়ার লক্ষ্য নয়, ওই যে ভ্যালুয়েবল প্রপার্টি গুলো যে কটা পুরাতন শহর আছে, কলকাতা, মুম্বাই, বেঙ্গালোর, গুজরাট, দিল্লি, হরিয়ানা, সারা ভারতবর্ষের যত পুরাতন শহর আছে খোঁজ নিয়ে দেখুন, 10টা যদি মোস্ট ভ্যালুয়েবল প্রপার্টি থাকে তার মধ্যে 2-4টে ওয়াকফের প্রপার্টি আছে। ওই প্রপার্টি গুলো এখন মোদিজির বন্ধুর নজর পড়েছে, শিল্পপতিদের নজর পড়েছে। ওখানে তারা স্টার হোটেল বানাবে, আমোদ প্রমোদের জায়গা করবে। কিন্তু এমনি ভাবে তো কেড়ে নিতে পারে না। তাই মোদির বন্ধুর পছন্দ হয়েছে, বন্ধুকে গিফট করার জন্য মোদিজি এখন আইনের মাধ্যমে কাটতে চাইছে। কিন্তু এই কাড়াটা শুধু মুসলমানদের আঘাত দিচ্ছে না, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন আইনকে আঘাত দিচ্ছে, সংবিধানের একাধিক ধারাতে আঘাত দিচ্ছে। তাই আমরা সংবিধান প্রেমী মানুষেরা সংবিধানকে প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য এর যেমন প্রতিবাদ করছি, কিন্তু আমরা আগামী দিনেও দেখছি আজকে এরা ওয়াকফের সম্পত্তি লুট করছে, কালকে এরা গুরুদুয়ারার সম্পত্তি লুট করবে, পরশুদিন এরা জাহের থানের সম্পত্তি লুট করবে, তারপরের দিনে এরা গরম থানের সম্পত্তি লুট করবে, তারপরের দিনে এরা গির্জার সম্পত্তি লুট করবে, এরপরে তারা হিন্দু সমাজের ধর্মীয় সম্পত্তিগুলোকে, এই মন্দিরের দেবদেবীর নামে সম্পত্তিগুলোকে লুট করার চেষ্টা করবে। তাই শুরুতেই যদি না একে আটকে দেওয়া যায়, এর আগ্রাসী এই ফ্যাসিস্ট সরকার একটাও ধর্মস্থানের জায়গা সুরক্ষিত রাখবে না। সবটা এরা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য দখল করে নেবে নতুন আইনের মাধ্যমে। গত কয়েকদিন আগে দেখছিলাম যে বিভিন্ন পেপার পত্রিকাতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছিলাম যে আরএসএস এর সদর দপ্তর দিল্লিতে আছে, তাদের গাড়ি পার্ক করার মতো জায়গা আর পাচ্ছিল না। 1400 বছরের নাকি 140 বছর, প্রায় 140 বছরের, সরি 1400 নয়, 140 বছরের পুরাতন একটি মন্দিরকে তারা ভেঙে চুরমার করে দিয়ে, উড়িয়ে দিয়ে ওই জায়গাটাকে খালি করে এদের গাড়ি পার্কিং এর জায়গা করছে। তাহলে বুঝুন, এদের যখন প্রয়োজন হবে ওয়াকফ সম্পত্তি আইনের মাধ্যমে নিয়ে নেবে। এদের প্রয়োজন হয়েছে গাড়ি পার্কিং করব, মন্দির ভেঙে গুড়িয়ে দিয়ে গাড়ি পার্কিং করছে। এরা এই রাজনীতি করে। তাই আমাকে আপনাকে সজাগ সতর্ক হতে হবে। এখানে হিন্দু মুসলমান দলিত আদিবাসীর ব্যাপার নয়, এখানে আমাদের জনগণের ব্যাপার, নাগরিকের ব্যাপার দাঁড়াচ্ছে। ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। সামনে 2026 সাল আসছে, এর জবাব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেব। সেই জায়গা আপনাদের আছে। দেখুন, সংবিধান আপনাকে পাওয়ার একটা দিয়েছে, সব থেকে বড় অস্ত্র সংবিধান আপনার হাতে তুলে দিয়েছে। আর্টিকেল 326 ইটস মিন আপনাকে ভোটদানের পাওয়ার দিয়েছে। মোদিজির একটা ভোটের যত ক্ষমতা, নওশাদ সিদ্দিকী এমএলএ একটা ভোটের অতটাই ক্ষমতা, মমতা ব্যানার্জি রাজ্যের চিফ মিনিস্টার, ওনার ভোটের অতটাই ক্ষমতা। আর আপনারা যারা চটে বসে আছেন, আপনাদেরও ভোটের একই ক্ষমতা। এটাই আমাদের ডেমোক্রেসি, আমাদের মহান সংবিধানের পাওয়ার দিয়েছে। তাই আপনাদের সাথে ইনজাস্টিস হলে
আপনাদের সাথে অন্যায় হলে যেমন প্রতিবাদ হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ হবে এবং আইনি লড়াই হবে, ঠিক সাথে সাথে আপনাকে আমাকেও সংবিধান প্রতি 5 বছর ছাড়া ছাড়া যারা আইন তৈরি করছে, যারা আইনের বাস্তবায়ন করছে, তাদেরও পাল্টানোর সুযোগ দিয়েছে। তাই আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আগামী 5 বছরের জন্য 2026 সালে আমাদের কাছে সুযোগ আসছে। ভাঙর যে আশার বীজ বপন করেছে, সেই বীজ আজকে গাছে পরিণত হয়েছে। শুধু ফলের অপেক্ষা। ভাঙর ফল দেবে, ক্যানিং ফল দেবে, ঘুটিয়ারিশরী ফল দেবে, বাসন্তী ফল দেবে, দার্জিলিং ফল দেবে, জঙ্গলমহল ফল দেবে। সুস্থ সমাজ ব্যবস্থা একটা গড়ে তুলবো। সেই সুন্দর সমাজ ব্যবস্থা, সেই সকালে নারী তার অধিকার নিয়ে মাথা তুলে বাঁচবে, পুরুষ তার অধিকার নিয়ে মাথা তুলে বাঁচবে। সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সমাহারে ডিএ পাবে, 6-8 ঘন্টার বেশি তারা ডিউটি করবে না, শূন্য পদে পূরণ হবে। বাচ্চারা স্কুলে গিয়ে শুধু মিড ডে মিল খেয়ে চলে আসবে না, ওখান থেকে এই শিক্ষা, উপযুক্ত শিক্ষা নিয়ে ফিরে আসবে। রাস্তাঘাটের আমূল পরিবর্তন হবে, উন্নয়ন হবে, কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাবে, বেকারত্বের জ্বালায় যারা জ্বলছে তাদের কাজের ব্যবস্থা করা হবে। এটাও আপনাদের বলে যায়, 2026 সাল আসছে, বাংলার মানুষ যদি আমাদের সুযোগ দেয়, ওয়ান ফ্যামিলি ওয়ান জব, প্রত্যেকটা পরিবার থেকে একজন করে চাকরির ব্যবস্থা আইএসএফ করবে। আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি, বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না। আমার বক্তব্য এখানেই আমি ইতি টানলাম। তবে আমি বলি, আমি চলে যাওয়ার পরেও এখানে বক্তব্য চলবে, রক্তদানের কার্যক্রম চলবে। আপনাদের অনুরোধ করছি, আপনারা রক্ত দিন। রক্ত দিলে আপনার কিছু ক্ষতি হবে না। মেডিকেল সায়েন্স বলছে প্রতি 90 দিন পুরুষ মহিলা 120 দিন ছাড়া ছাড়া যদি রক্ত দেয়, ক্যান্সারের সম্ভাবনা কমে যায়, স্ট্রোকের সম্ভাবনা কমে যায়। পৃথিবীর 10টা ভয়ঙ্কর রোগের মধ্যে 2টো রোগ কিন্তু হচ্ছে ক্যান্সার, স্ট্রোক। তাই আমি বলবো, রক্তদান শিবিরে রক্ত দেবেন। আর 90 দিন পরে যদি আইএসএফ রক্তদান শিবির না করে, চিন্তার কথা কোনো কারণ নেই। যদি তৃণমূল করে, আপনাদের আমি বলে যাচ্ছি নির্দ্বিধায় পরের 90 দিনের মাথায় আপনারা গিয়ে তৃণমূলের ক্যাম্পেও রক্ত দেবেন, আমার কোনো অসুবিধা নাই। কারণ কি, আমাদের রক্তের প্রয়োজন হলে, আমরা ব্লাড ব্যাংকে গিয়ে বলি না আমি আইএসএফ করছি, আমি আইএসএফ এর ছাড়া কারো রক্ত নেব না। আমি ব্লাড ব্যাংকে গিয়ে বলি না যে আমি মুসলমান, আমার মুসলমান ছাড়া রক্ত দেব না। এ কথা কিন্তু আমরা বলি না। আমরা তখন গিয়ে বলি আমার অমুক গ্রুপের রিকুইজিশন ফর্মটা নিয়ে যাই, যেই গ্রুপ আছে সেই গ্রুপের রক্ত নেওয়ার কথা বলি। তাই আপনি যখন ব্লাড ব্যাংকে গিয়ে যখন ধর্ম দেখেন না, রং দেখেন না, রাজনৈতিক পরিচয় দেখেন না, তাহলে আমি আপনাদের বলে যাই, যখন রক্তদান শিবিরগুলো হবে, সেই শিবিরের ধর্মীয় পরিচয় দেখার দরকার নেই, রাজনৈতিক রং দেখার দরকার নেই, সামাজিক পরিচয় দেখার দরকার নাই। 90 দিন 120 দিন ছাড়া ছাড়া আপনারা আপনাদের সামনে যে শিবির পড়বে, সেখানে গিয়ে আপনারা রক্ত দেবেন। এই রক্ত দিয়ে বার্তা দেবেন, রক্ত কলকারখানায় তৈরি হয় না, রক্ত মানব শরীর থেকে মানব শরীরে দিয়ে। আমার যখন রক্তের প্রয়োজন হয়, আমি তখন রক্তটাকে খুঁজি, কার রক্ত আমি দেখিনি। সুতরাং আমার কারো যখন রক্তের প্রয়োজন হবে, কে রক্ত দিচ্ছে সেও সেটা দেখবে না। তাই বলবো বন্ধুগণ, ইতিপূর্বে এখানে এত ভয়ের পরিবেশ তৈরি করার পরেও, আতঙ্কের পরিবেশ তৈরি করার পরেও, একাধিক ডেট পরিবর্তন করার পরেও, ইতিপূর্বে এখন পর্যন্ত, এখন 12টা বাজে, এই মুহূর্তে 350 অধিক রক্ত যোদ্ধা আজকে আমাদের শহীদ ক্ষুদিরাম বোসের স্মরণে যে রক্ত অর্পণ শিবির হচ্ছে, আর সারা পৃথিবী জুড়ে যত বিশেষভাবে যারা সক্ষম তাদের রেকগনাইজ করার জন্য যে রক্তদান শিবির হচ্ছে, তারা আমাদের 350 যোদ্ধা তাদেরকে রেকগনাইজ করছে, তাদের কাজকর্মকে স্যালুট করছে। এবং আমাদের বীর যোদ্ধা ইতিহাসের পাতায় যিনি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছেন, শহীদ ক্ষুদিরামের আত্মত্যাগকে রিকগনাইজ করছে, স্যালুট করছে বলে তা আজকে আমরা এখন পর্যন্ত 350 ডোনার রক্ত দিয়েছে। যারা বাকি আছেন তাদেরকে বলবো, এই ক্যাম্প চলবে আমাদের, দীর্ঘক্ষণ চলবে। আপনারা আসুন, আপনাদের রক্ত দিন। আপনার রক্ত দিলে যেমন সম্প্রীতির, যেমন ঐক্যের বার্তা ছড়াবে, রক্ত দিলে যেমন সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে, রক্ত দিলে যেমন রক্ত দিলে যেমন ঐক্যের পরিবেশ তৈরি হবে, এই রক্ত দিলেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই অনুরোধ করছি, আমি এক বিশেষ নিজের ধর্মকে পালন করি, অন্য ধর্মকে রেসপেক্ট করি, কিন্তু আমায় প্রশ্ন তুলতে হবে, সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সমাহারে দিয়ে পাচ্ছে না কেন?
অন্যান্য স্টেট যদি কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে পারে সরকারি কর্মচারীদের, পশ্চিম বাংলার সরকারি কর্মচারীরা কেন পাবে না? এই আওয়াজ তুলতে হবে, এই আওয়াজ তুলতে হবে। কৃষক তার উৎপাদিত ফসলের যাতে 3 গুণ দাম পায়। স্বামীনাথন কমিশন বলছেন কৃষক তার উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে, কেন পাচ্ছে না? এই দাবি আপনাকে আমাকে করতে হবে। তাই বন্ধুগণ, বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না, আমি একদম ছোট এবার শেষের দিকে আসছি। আমি একটা প্রশ্ন আপনাদের করতে চাই, এই প্রশ্নটা অনেক